ভারতবর্ষের কোনো একটা অঞ্চলে কোনো একটা রাজ্যে যখন কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হয়েছিল, নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল, তখন একজন মানুষ কিন্তু তাদের দুঃখ দুর্দশা মেটানোর জন্য এগিয়ে আসে। তখন শুরু হয় চম্পারণ সত্যাগ্রহ। আজকে আমি এই ভিডিওতে মেনলি চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আলোচনা করব। এখান থেকে যে এমসিকিউ, এসিকিউ এবং ব্রড টাইপ কোশ্চেন্স আসে সেটা তোমরা অনেকেই থাম্বনেল লিখে বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি কোন পরীক্ষার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার এবং বুঝতে হলে অবশ্যই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি, আর আজকে আমরা পড়ব চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহটা পড়ার আগে আমরা এটা গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে আগে আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা এটার যে ব্রড একটা নোট রয়েছে সেই একটা নোট লেখাবো, যেখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন্স কিন্তু সলভ করতে পারবে। কিভাবে পারবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি চম্পারণ সত্যাগ্রহ। তো দেখো, এখানে ধরো একটা ভারতবর্ষে, তো আমরা দেখলাম যে ভারতবর্ষের কোনো একটা অঞ্চলে ঘটছিল। অঞ্চল বা রাজ্যটা, অঞ্চল মানে কি, সেই বিহার রাজ্যের যে চম্পারণ নামক একটা জেলা রয়েছে, এই জেলা রয়েছে, সেই বিহারের চম্পারণ নামক একটা জেলা রয়েছে। এই বিহারের চম্পারণ নামক যে জেলাটা রয়েছে, সেই বিহারের চম্পারণ নামক জেলায় সে এক ধরনের নীলকর সাহেব বাস করত। এক ধরনের কি, নীলকর সাহেব বাস করত। এক ধরনের ধরো নীলকর সাহেব কিন্তু কি করত, বাস করত। এক ধরনের নীলকর সাহেব বাস করত। তাহলে বিহারের চম্পারণ নামক জেলায় কি করত, তাহলে কি বিহারের চম্পারণ নামক জেলায় এক ধরনের নীলকর সাহেব বাস করত। লিখিনি, নীলকর সাহেব, নীলকর সাহেব। তাহলে কি বিহারের চম্পারণ নামক জেলায় এক ধরনের নীলকর সাহেব বাস করত, যারা কি করত, কৃষক যারা মানুষ ছিলেন, যারা কৃষক সম্প্রদায়ের মানুষ ছিল না, যারা কৃষক সম্প্রদায়ের মানুষ ছিল, তাদের ওপর কিন্তু অত্যাচার করতো। কারা? সেই নীলকর সাহেবরা কৃষকদের ওপর অত্যাচার চালাতো। কেন? তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো। কি চাষ করতে? নীল চাষ করতে কিন্তু বাধ্য করা হলো। এরা হচ্ছে কি, কৃষক, এবং এই কৃষকদের ওপর অত্যাচার করতো কারা? নীলকর সাহেবরা। কেন? কারণ তাদের যে জমি রয়েছে, ধরো একটা কৃষকের 20 বিঘা ধরো জমি আছে, বা 20 কাঠা জমি আছে, তার মধ্যে তাদের জমিতেই আবার 3 কাঠা, মানে হচ্ছে 3 কাঠিয়া প্রথা, মানে হচ্ছে 3 কাঠা জমিতে, মানে কৃষক সম্প্রদায়ের উপর নীলকর সাহেবরা অত্যাচার করতো। কেন? নীল চাষে বাধ্য করার জন্য। কি চাষ? নীল চাষ। নীল চাষে বাধ্য করা হতো। তো শুধুমাত্র যে নীল চাষে বাধ্য করা হতো সেটাই নয়, কৃষকদের যে জমি যতটা থাকবে, তার ধরো তোমার কম জমি আছে বা বেশি জমি আছে সেটা দেখবে না, তোমাকে তোমার জমিতে 3 কাঠিয়া জমিতে তোমাকে, বা 3 কাঠা জমিতে তোমাকে কি করতে হবে? নীল চাষ করতে হবে। এবং সেই নীল চাষ করে যতগুলো টাকা আসবে, সেই টাকাগুলো কাকে দিতে হবে? সেই নীলকর সাহেবদের দিতে হবে। এরকম এর বিনিময়ে কিন্তু কৃষকদের কোনো রকম কিন্তু টাকা দেওয়া হতো না। তো কৃষকদের যে জমি ছিল, সেই জমির কয় কাঠা? সেই জমির হচ্ছে 3 কাঠা জমি। যদি আমরা একটা 4 ভাগে ভাগ করি, তার 3 কাঠা জমিতে কিন্তু, তাদের জমিতে কিন্তু নীল চাষ করতে বাধ্য করা হতো। মানে তাদের জমিতেই কি করবে? আবার নীল চাষ করতে বাধ্য করা হতো। এর বিনিময়ে এরা নীলকর সাহেবরা, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো জমি নেই, তারা কৃষকদেরই জমিতে আবার তাদেরকেই কি করতো? নীল চাষ করতে বাধ্য করতো। ঠিক আছে, তাহলে কীরকম অত্যাচার তোমরা মনে করো। তো তাদের জমি আবার তাদেরকেই জোর করছে কয় কাঠা? 3 কাঠা জমিতে তাদেরকে আবার অত্যাচার করা হতো, নীল চাষ করতে বাধ্য করা হতো। এই যে 3 কাঠিয়া জমিতে যে চাষ করা হতো, নীল চাষ করতে বাধ্য করা হতো, এটাকেই বলা হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা বা প্রথা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে 2 মার্কসের, যে 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া প্রথা হচ্ছে যে যখন এই যে নীলকর সাহেবরা কৃষকদের 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করত, এই প্রথাটার নামই হচ্ছে 3 কাঠিয়া প্রথা। অবশ্যই বুঝতে পেরেছো না? অবশ্যই কমেন্টে জানাবে, খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। তাহলে দেখো, 3 কাঠা জমিতে কয় কাঠা? 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা জমিতে নীল চাষ করতে তাদেরকে বাধ্য করা হতো, যেই কারণে প্রথাটার নাম দেওয়া হয়েছে কি, 3 কাঠিয়া প্রথা।
তিন কাঠিয়া প্রথা। এতটুকু আমরা বুঝলাম। তার আগে আমরা একটু এদিকে যাব যে আজকে যেহেতু আমরা কি নিয়ে আলোচনা করব, চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহ ঠিকই আছে, আমরা পেলাম কি চম্পারণ, কিন্তু সত্যাগ্রহ তারপরে কেন আসছে এই নিয়ে প্রথমে আমাকে বুঝতে হবে যে চম্পারণ তো ঠিকই আছে, কিন্তু তারপরে আবার আরেকটা শব্দ আছে যেটাকে বলা হচ্ছে সত্যাগ্রহ। এই সত্যাগ্রহটার মানে কি? সত্যাগ্রহ মানে হচ্ছে যে ব্যক্তি সৎ পথে বা সত্য কথা বলে বা সৎ পথে কোনো আন্দোলন করে, সেটাকে বলা হচ্ছে সত্যাগ্রহ। সত্যাগ্রহ কি বোঝা গেল? তাহলে ধরো আমরা দুজন বন্ধু, তুমি আমার ক্লাস করছো তো তুমি পড়াশোনা ঠিকভাবে করছো না, তুমি আমার ভিডিওটা একটু দেখছো, একটু লিখছো, আবার অন্য ভিডিও দেখা শুরু করছো। আমি ধরো কোনো ক্রমে আমি তোমার মাকে এই কথাগুলো বলে দিলাম এবং তোমার মাকে আমি বোঝালাম যে ছেলেটাকে একটু এরকম এরকম করো যাতে ও ঠিকভাবে পড়াশোনাটা করে। তাহলে দেখো, আমি যে সত্যের পথে আমি যে তোমার মাকে বোঝালাম, ধরো মানে এটা আন্দোলন করলাম, তো সেটাই কি সত্যাগ্রহ। ঠিক আছে? এই সত্যাগ্রহ যে প্রথাটা প্রথম প্রচলন করেন কি মহাত্মা গান্ধী। এই সত্যাগ্রহে প্রথম প্রচলন করেন কিন্তু মহাত্মা গান্ধী, যিনি সবসময় কি করতেন? সত্যকে নিয়ে বাঁচতেন, সত্য বা অহিংসার নীতির মাধ্যমে তিনি আন্দোলন করতেন। এই জন্য তিনি কি সত্যাগ্রহী, আমরা জানি তিনি হচ্ছে সত্যাগ্রহীর প্রচলন করেন। তো মেইনলি সত্যাগ্রহ মানে হচ্ছে সত্য বা অহিংসার মাধ্যমে যে আন্দোলন, তাকেই বলা হচ্ছে কি সত্যাগ্রহ। মানে দেখো এখানে কি হচ্ছে, কৃষক সম্প্রদায়ের উপর নীলকর সাহেবরা তাদের উপর অত্যাচার করছে, তাদের উপর এর বিনিময়ে যদি তাদেরকে কৃষকদেরকে টাকা দিত তাও কিছুটা কিন্তু হতো, কিন্তু কোনো রকম টাকা না দিয়ে তারা তাদের জমি দিয়ে আবার তাদেরকে নীল চাষ করতে বাধ্য করতো। এবং যদি তারা কোনো ক্রমে ধরো কোনো কৃষক যদি নীল চাষ না করতো, তাহলে তাদের ওপর কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করা হতো, তাদেরকে মারা হতো, তাদেরকে খেতে দেওয়া হতো না। তো এই সমস্ত অত্যাচারগুলো কিন্তু করতো। যার কারণে যেহেতু মহাত্মা গান্ধী তিনি হচ্ছে সত্যের বা অহিংসার প্রতীক ছিলেন, তাই তিনি মূলত এসব কিছু সহ্য করতে পারেননি। যে তারা কোনো বিনিময়ে তাদেরকে কোনো টাকা দিচ্ছে না, তবুও তারা কেন কৃষক সম্প্রদায়ের ওপর এত রকম অত্যাচার করবেন, এটা সহ্য করতে না পেরে মহাত্মা গান্ধী এই কৃষকদের পাশে এসে দাঁড়ালেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে তিনি সেই আন্দোলনের নেতৃত্বে একটা আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে? তাহলে সত্যাগ্রহ মানে অনেকেই বুঝতে পেরেছো যে সত্য। গান্ধীজি কি মানে নীলকর সাহেবরা কি করছে? অসত্য কাজ করছে। তারা কি করছে? তারা ভুল কাজ করছে, তাই না? অসত্য কাজ করছে, তারা ভুল কাজ করছে। তো এই যে ভুল কাজগুলো, গান্ধীজি যেহেতু সত্যের প্রতীক ছিলেন, সবসময় সত্যকে মেনে চলতেন, তাই গান্ধীজি এই সমস্ত কার্যকলাপ সহ্য করতে না পেরে যে না এরকম কৃষকদের ওপর করা উচিত নয়, তাই তিনি কি করলেন? কৃষকদের পাশে এসে দাঁড়ালেন এবং কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দান করলেন। যার কারণেই কিন্তু চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হলো। কি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। তাহলে আমরা দেখলাম কৃষক সম্প্রদায়ের ওপর আন্দোলন করা শুরু করলো। এরপরে একজন মহাত্মা গান্ধী তিনি কৃষকদের পাশে এসে দাঁড়ান এবং আন্দোলন করলেন। এই আন্দোলন করার ফলে কি হলো, এটা ইম্পর্টেন্ট। যে আন্দোলন যখন করলো, কৃষক সম্প্রদায়ের সকল মানুষ যখন আন্দোলনে যোগদান করলো, আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়লো, তখন ব্রিটিশ সরকার তথা নীলকর সাহেবরা তারা কিন্তু মাথা নত করলেন যে ঠিক আছে, তাদের যে কৃষক সম্প্রদায়ের দাবিটা কিন্তু মেনে নিলেন। তারা যখন প্রচুর পরিমাণে আন্দোলন করা শুরু করলো, তখন ব্রিটিশ সরকার তথা সেই নীলকর সাহেবরা কিন্তু তাদের দাবি কিন্তু কৃষক সম্প্রদায়ের মানুষদের দাবি কিন্তু তথা মহাত্মা গান্ধীর দাবি কিন্তু মেনে নিলেন। যে ঠিক আছে, তোমাদের দাবি আমরা মেনে নিলাম। যে যার কারণে কি হলো, এই যে যখন কৃষক সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে যখন সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করলেন, তখন তারা কি করলেন? দাবি মেনে নিলেন এবং একটা বিল পাশ করা হলো। সেই বিলে লেখা হয়েছিল যে, তো আগে জেনে নিই কি বিল পাশ করা হয়েছিল। বিলটা পাশ করা হয়েছিল কি একটা বিল, যার ফলে একটা বিল পাশ করা হয়েছিল। কি বিল? সেটা হচ্ছে চম্পারণ কৃষি বিল। চম্পারণ কৃষি বিল। চম্পারণ কৃষি বিল। তো যার কারণেই কি করা হয়েছিল, একটা বিল পাস হয়েছিল, সেটার নাম কি? চম্পারণ কৃষি বিল। জিনিসটা বুঝতে হবে যে চম্পারণ কৃষি বিল জিনিসটা অ্যাকচুয়ালি কি।
তারা আন্দোলন করলো। ধরো আমি তোমার বিরুদ্ধে আন্দোলন করলাম, তুমি তারপরে বললে ঠিক আছে মধুমিতা দিদি, ঠিক আছে আমি তোমার কথাটা মেনে নিলাম, যার কারণে তুমি একটা বিল পাস করলে, মানে একটা লিখিত তুমি আমাকে দিলে যে ঠিক আছে আমি তোমার ওপর এই দায়িত্বগুলো তোমার আমি নেবো, বা এসব তোমার ওপর আমি করব না। তো সেরকম একটা বিল পাস হলো, যেটার নাম দেওয়া হলো চম্পারণ কৃষি বিল। কৃষি বিল কেন? কারণ এই চম্পারণ কৃষি বিলে ব্রিটিশ সরকার বলে দেয় যে আর কোনোভাবেই কৃষকদের ওপর কি করা হবে না, অত্যাচার করা হবে না। নীলকর সাহেবরাও তাদের ওপর 3 কাঠা যে ব্যবস্থাটা ছিল সেটার ওপর কিন্তু অত্যাচার করবেন না। 3 কাঠিয়া ব্যবস্থার মাধ্যমে নীল চাষ করতে কিন্তু কৃষকদেরকে বাধ্য করবেন না। কারা? নীলকর সাহেবরা। এখানেও কিন্তু ব্রিটিশ সরকার এইটা কিন্তু দেন। এর পরবর্তী যে কৃষকদের উপর কোনো রকম অত্যাচার করা হবে না, এবং নীলকর সাহেবরা তাদের 3 কাঠিয়া ব্যবস্থার মাধ্যমে নীল চাষ করতে বাধ্য করবেন না। এই সমস্ত কিছু কোথায় লেখা ছিল? চম্পারণ কৃষি বিলে লেখা ছিল। যার কারণে যখন এই বিলটা পাশ করা হলো যে কৃষকদের উপর অত্যাচার করা হবে না, এবং কি তাদের ওপর 3 কাঠিয়া যে ব্যবস্থা সেটার মাধ্যমে তাদের ওপর কোনো রকম জোর জবরদস্তি করা হবে না, ঠিক আছে, তাদের ওপর কোনো রকম অত্যাচার করা হবে না, এই বিলটা যখন পাশ হলো, এই বিলটা কত সালে পাশ করলো? এই কোশ্চেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমি তোমাদেরকে দিয়ে দিই যে এই যে চম্পারণ সত্যাগ্রহটা হলো না, যখন মহাত্মা গান্ধী কৃষকদের পাশে এসে দাঁড়ালেন, সেই সময়টা ছিল 1917। কি 1917? 1917 সালে মহাত্মা গান্ধী কৃষকদের পাশে এসে দাঁড়ালেন এবং আন্দোলন করলেন। এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার তাদের দাবি মেনে নিল, যার কারণেই কি হলো? চম্পারণ কৃষি বিল পাশ হলো। এই আইনের মাধ্যমে, এই চম্পারণ কৃষি বিলের মাধ্যমে কৃষকদের ওপর কোনো রকম অত্যাচার করবে না নীলকর সাহেবরা, এটা কিন্তু পরিষ্কারভাবে সেখানে দেওয়া ছিল। তো এই চম্পারণ কৃষি বিলটা পাশ হয় 1917 সালে। 10ই জুন। 1917 সালে 10ই জুন। তাহলে বোঝা গেল 1917 সালে 10ই জুন কিন্তু এই চম্পারণ কৃষি বিল কিন্তু পাশ করা হলো। 1917 সালে 10ই জুন চম্পারণ কৃষি বিল কিন্তু পাশ করা হলো। যার কারণে এই যে এত সালে যে পাশ করা হলো, তার পরবর্তী সময়ে কিন্তু কৃষকদের ওপর কিন্তু কোনো রকম অত্যাচার বা তাদের অত্যাচার করা হয়নি, এবং তাদের ওপর নীলকর সাহেবরাও কোনো রকম কিন্তু অত্যাচার করতে পারেননি এই বিলটা পাশ হওয়ার পর। বোঝা গেল জিনিসটা? তাহলে এরপরে যেটা হলো, যখন কি চম্পারণ কৃষি বিলটা পাশ হলো, তখন কৃষকরা কি করলো? তারা শান্তিতে থাকতে পারলো, যেহেতু তাদের উপর কোনো রকম আর অত্যাচার করা হচ্ছে না, তারা কি শান্তিতে জীবন যাপন করতে বা জীবন কাটাতে লাগলো। এর পরবর্তী কি, তার ফলে কি হলো, তার ফলাফল কি হলো? চম্পারণ কৃষি বিল তো পাশ হলো, তারপরে গান্ধীজির যে আন্দোলন, গান্ধীজি সর্বপ্রথম এই চম্পারণ আন্দোলন কিন্তু শুরু করেছিল। চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির প্রথম কিন্তু আন্দোলন, এবং এই গান্ধীজি যেহেতু প্রথম চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, সেটা কি হলো? সফল হলো, কারণ ব্রিটিশ সরকার মাথা নত করলেন, তাদের দাবি মেনে নিলেন, ফলে গান্ধীজির যে আন্দোলন সেটা কি হলো? সফল রূপ ধারণ করলো। এরপরে কৃষক সম্প্রদায়ের মানুষ কি করলো? তারা সাহস পেল। যখন ব্রিটিশ সরকার তাদের ওপর, কৃষকদের ওপর মাথা নত করলেন, তখন ব্রিটিশ সরকার, যখন দেখো সবাই মিলে আন্দোলন করলেন কৃষক সম্প্রদায়ের মানুষ, যখন ব্রিটিশ সরকার, সে তো ব্রিটিশ সরকার প্রচুর শক্তিশালীর, সে হচ্ছে তার মধ্যে প্রচুর শক্তি আছে, তো তিনি যেহেতু কৃষক সম্প্রদায়ের কাছেও তিনি যখন হার মেনে নিলেন, তখন কৃষক সম্প্রদায়ের মানুষদের ওপর মানুষগুলো তাদের মধ্যে কি হলো? মানুষের মধ্যে আত্মবিশ্বাস, সাহস কিন্তু বৃদ্ধি পেল। তাহলে দেখো এই চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কত কিছু ফলাফল আমরা দেখলাম। যে কি যখনই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের ফলে কৃষক সমাজরা তাদের যে অত্যাচার থেকে মুক্তি পেল, এছাড়া কি কৃষক সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বেড়ে উঠলো। কেন? কারণ যখন তারা দেখছে যে ব্রিটিশ সরকারও আমাদের কাছে হার মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিচ্ছে, তাহলে এর পরবর্তী সময়েও আমরা কিন্তু তাদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। তাই তাদের মধ্যে কি হলো? সাহস বা আত্মবিশ্বাস কিন্তু বেড়ে উঠলো। এছাড়া মহাত্মা গান্ধী তার যে প্রথম আন্দোলন, সেটাও কিন্তু কি হলো? সফল হলো। তাহলে এই কারণগুলো ফলাফল। তাহলে প্রথম কি কোথায় হয়েছিল? বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবরা কি করতো? বিহারের চম্পারণ জেলা নীলকর সাহেবরা কৃষকদের বিরুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করতো। কেন? তাদের যে জমি ছিল, তাদের জমির 3 কাঠা জমিতে কিন্তু নীল চাষ করতে বাধ্য করা হতো। সেই সময় একজন মানুষ 1917 সালে কৃষকদের পাশে এসে দাঁড়ান, তার নাম মহাত্মা গান্ধী।
এই মহাত্মা গান্ধী যখন কৃষকদের পাশে এসে দাঁড়ান তখন একটা আন্দোলন সংগঠিত হলো, যেটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহে যখন কৃষক সম্প্রদায়ের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, তখন ব্রিটিশ সরকার তাদের দাবি কী করলেন, মেনে নিলেন এবং তিনি একটি বিল পাশ করলেন, চম্পারণ কৃষি বিল। এই বিলে লেখা ছিল যে কৃষক সম্প্রদায়ের মানুষদের উপর কোনো রকম অত্যাচার করা হবে না। বোঝা গেল? এই কৃষি বিলটা পাশ হলো 1917 সালে 10ই জুন। এবং এই কৃষি বিলের ফলাফলে কি হলো, বা চম্পারণ সত্যাগ্রহটা যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগদান করলো, তার পরবর্তী সময়ে কি হলো, কৃষক সম্প্রদায়ের মানুষ শান্তি খুঁজে পেল। 2 নম্বর কি, গান্ধীজি তার যে প্রথম আন্দোলন সেটা কি সফল হলো। তৃতীয়টা কি, কৃষক সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বেড়ে গেল। তাহলে বোঝা গেল এই কোশ্চেন্সটা তোমাদের যদি ঘুরিয়ে আসে, তোমাদের বিশেষ করে যারা মাধ্যমিক দেবে সেই ভাই বোনেদের জন্য মেনলি এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা তোমরা এবার কিভাবে লিখবে আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ, এসিকিউ এবং ব্রড টাইপ কোশ্চেন্স কিন্তু সলভ করতে পারবো খুব সহজেই। দেখো, আমি 1 নম্বর কোশ্চেন্স লিখছি যে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। যদি প্রশ্নটা এইভাবে আসে, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে তাহলে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে যদি টিকা আসে পরীক্ষায় 4 মার্কসের, তোমাদের বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তাহলে 4 মার্কসের একটা কোশ্চেন আসবে যেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। তাহলে এই উত্তরটা তোমরা কিভাবে লিখবে? দেখো, টিকা মানে হচ্ছে এখানে ধারাবাহিক তোমাকে উত্তর লিখতে হচ্ছে, কিন্তু তুমি একটু মানে প্যারা করে লিখবে। প্রথমেই যে তুমি লিখবে যে চম্পারণ সত্যাগ্রহ কাকে বলে, লিখবে কি লিখবে, আমি ভূমিকাটা তোমরা স্ক্রিনে কিন্তু লেখাগুলো দেখতে পাচ্ছ, সেইভাবেই তোমরা কিন্তু খাতাটায় নোট করবে, ঠিক আছে? তো প্রথমেই তোমরা লিখবে যে বিহারের চম্পারণে কি লিখবে, প্রথমেই যে তোমাদের টিকা যদি লিখতে বলে তাহলে প্রথম কোশ্চেনটা কি হবে, যে কবে কোথায় কে এই আন্দোলন শুরু করেন, এটা লিখবে। কি লিখবে, যে কবে কোথায় কে আন্দোলন শুরু করেন, তাই না? আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি যে তোমাদের ধরো আমি এখানে ধারাবাহিকভাবে ধরো কোশ্চেনের অ্যান্সারটা লিখে দিলাম, কিন্তু তুমি তো বলতেই পারবে না, গুলিয়ে ফেলবে যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। উত্তরটা বলার সময় তুমি ঘাবড়ে যাবে যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। তো প্রথমেই আমি তোমাদেরকে পয়েন্টগুলো লিখে দিচ্ছি যে প্রথমে কোনটা বলতে হবে, প্রথমে কোনটা লিখতে হবে, শেষে কোনটা লিখতে হবে বলে দিচ্ছি। আর স্ক্রিনে তো তোমরা দেখতেই পাবে আমি যে কথাগুলো বলবো সেভাবেই তোমরা কিন্তু লিখে নেবে। কিন্তু আমি তোমাদেরকে এমনি বলছি যে অ্যাকচুয়ালি কোথায় কোনটা লিখতে হবে, যার কারণে নোটটা একটা সুন্দরভাবে নোটটা তৈরি হবে। তো প্রথমে কি লিখবি, কবে কোথায় কে এই আন্দোলন শুরু করেন, কোথায় কে এই আন্দোলনটা শুরু করেন। তো প্রথমেই দেখো, আমরা এই চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে যদি টিকা আসে, সেই টিকাটা লিখতে গিয়ে আমরা প্রথমেই কি লিখবো, প্রথমে লিখবো যে এই কোশ্চেনের আনসারটা আমরা লিখবো যে কবে কোথায় কে এই আন্দোলন শুরু করেন। আমরা জানি কবে, 1917 সালে, তাই না? তো 1917 সালে কোথায়, 1917 সালে বিহারের চম্পারণ নামক জেলায়, কোথায়, 1917 সালে বিহারের চম্পারণ নামক জেলায় কি করেন, মহাত্মা গান্ধী এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কি করেন, শুরু করেন। তাহলে প্রথম ভূমিকা বা প্যারাতে আমরা কি লিখবো, প্রথম স্টেপে যে কবে কোথায় কে শুরু করেন। তাহলে কবে কি, 1917 সালে কোথায়, বিহারের চম্পারণে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। প্রথম লাইনে আমরা এই জিনিসটা লিখে দেবো। এর পরবর্তী জিনিসটা কি লিখবো, দেখো এর কারণটা লিখবো। এই যে চম্পারণ সত্যাগ্রহ হলো, এর অ্যাকচুয়ালি কারণটা কি ছিল, কি কারণে অ্যাকচুয়ালি এই চম্পারণ সত্যাগ্রহটা আন্দোলনটা শুরু হলো। নির্দিষ্ট কোনো কিছুর পেছনে একটা কারণ থাকে। আমি তোমাদের ক্লাস করছি কেন, নির্দিষ্ট একটা কারণ আছে। আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো, এই জন্য আমি ভিডিওটা করছি। তো প্রথমেই হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা কারণ রয়েছে। তো মেনলি দেখো কারণ আমরা দেখলাম যে কি কারণে অ্যাকচুয়ালি এই চম্পারণ সত্যাগ্রহটা হলো।
তুমি বলো তো কী কারণে এই মেনলি চম্পারণ সত্যাগ্রহটা হলো? একটা কারণ তুমি আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? যদি লিখে দাও তাহলে এখানে একটু দেখো যে চম্পারণ সত্যাগ্রহের কারণটা কি, কেন এই চম্পারণ সত্যাগ্রহ হলো, কেন মানুষ আন্দোলনে যোগদান করলো, কেন এই জিনিসটা। তো প্রথমেই বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবরা কৃষকদের বিরুদ্ধে অত্যাচার করত, প্রচুর পরিমাণে অত্যাচার করত, এবং কৃষকদের যে জমি ছিল সেই জমির 3 কাঠা বা 3 কাঠিয়া জমিতে কিন্তু কি করতো, সেই নীল চাষ করতে বাধ্য করা হতো, যেটার নাম 3 কাঠিয়া ব্যবস্থা বলেও কিন্তু পরিচিত ছিল। তো কৃষক সম্প্রদায়ের মানুষ যখন এই নীল চাষ করতে বাধ্য করা হতো, তখন এই যে তাদের যে এই অসত্যমী কাজ, ঠিক আছে, তাদের যে অসত্য একটা কাজ, ঠিক আছে, তাদের যে এই ভুল কাজ, এইটা মানুষের তখন কি হলো, দুঃখ দুর্দশায় পড়লো। তো যখন বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবরা যখন কৃষকদের উপর অত্যাচার করা শুরু করলো, তাদের উপর জোর জবরদস্তি কি করলো, নীল চাষ করতে বাধ্য করা হতো, তখন একজন মানুষ কিন্তু এগিয়ে এসেছিলেন, কি, মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী এগিয়ে আসার পরেই শুরু হলো এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। তাহলে কেন, কারণটা কি, কারণেই মেনলি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনটা হয়েছিল। নীলকর সাহেবরা কৃষকদের বিরুদ্ধে অত্যাচার করতো, নীল চাষ করতে বাধ্য করতো, এই কারণেই কি হয়, এই আন্দোলনটা সংগঠিত হয়। এর পরবর্তী আমরা কি লিখবো, টিকাতে কি লিখবো, তার পরবর্তী আমরা লিখবো, এর পরবর্তী আমরা লিখবো গুরুত্ব, কি, গুরুত্ব বা ফলাফল। তাহলে এতটুকু বুঝতে পেরেছো যে প্রথমেই আমরা উত্তরটা কি লিখবো, যে কবে কোথায় কে এই আন্দোলন শুরু করেন, দ্বিতীয়ত লিখবো কারণটা কি, এই কারণে অ্যাকচুয়ালি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন হয়। এরপরে আমরা লিখবো গুরুত্ব বা ফলাফল। গুরুত্ব এবং ফলাফল কিন্তু একই জিনিস। তো এই গুরুত্ব বা ফলাফল কি, যখন চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন যখন হলো, যখন মানুষ এই আন্দোলনে তীব্রভাবে যোগদান করলো এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো, তখন কি হলো, যার ফলাফলে কি হলো, চম্পারণ কৃষি বিল কিন্তু পাশ হলো। কত সালে, 1917 সালের 10ই জুন কিন্তু চম্পারণ কৃষি বিল পাশ হলো। এবং এখানে এই চম্পারণ কৃষি বিল লিখেও তুমি গুরুত্ব পয়েন্ট করতে পারো। চম্পারণ কৃষি বিল ফলাফল কি হলো, 1 নম্বর হচ্ছে চম্পারণ কৃষি বিল, এভাবেও তোমরা কিন্তু পয়েন্ট করে লিখতে পারো, বা 1 নাম্বার দিয়েও তুমি কিন্তু ধারা লিখতে পারো। তো এইভাবে লিখলে বেশি ভালো, যে চম্পারণ কৃষি বিল। তো দেখবে যে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হওয়ার পরবর্তী এই চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে যখন কৃষক সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধে বা আন্দোলনে যোগদান করলেন, তখন ব্রিটিশ সরকার তাদের দাবি মেনে নিলেন এবং চম্পারণ কৃষি বিল আইন পাশ, তখন যার কারণে চম্পারণ কৃষি বিল পাশ হয়। এই চম্পারণ কৃষি বিলে বলা হয়েছিল যে এই বিলে বলা হয়েছিল যে এর বিলের মাধ্যমে বলা হয়েছিল যে কৃষকদের ওপর আর কোনোভাবেই কোনো রকম অত্যাচার করা হবে না। এই চম্পারণ কৃষি বিলে বলা হয়েছিল, এবং এই চম্পারণ কৃষি বিল পাশ হয় কত সালে, 1917 সালে 10ই জুন। এভাবে লিখতে পারো। আবার লিখতে পারো যে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার তাদের দাবি মেনে নেয় এবং 1917 সালের 10ই জুন এই চম্পারণ কৃষি বিল আইন কিন্তু পাশ করা হয়। এটাও তুমি লিখে দিতে পারো। দুভাবে লিখলেই কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। এর ফলে কি হলো, এই চম্পারণ সত্যাগ্রহে যখন প্রচুর কৃষক যখন যোগদান করলো, যার কারণে কি হলো, কৃষকদের ওপর যে অত্যাচার, নীলকর সাহেবরা কৃষকদের ওপর যে অত্যাচার করতো সেটা কি হলো, কমে গেল। তাহলে লিখবে যে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কৃষক সম্প্রদায়ের মানুষ কি করলো, অত্যাচারের হাত থেকে বেঁচে গেল। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি হবে, যে কৃষকদের এই চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কৃষক সম্প্রদায়ের মানুষ কি করলো, তাদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেল, তাই না? তাহলে দেখো, যদি এই চম্পারণ সত্যাগ্রহটা না হতো, তাহলে কৃষক সম্প্রদায়ের মানুষের মধ্যে কখনোই কিন্তু সাহস বা আত্মবিশ্বাস বৃদ্ধি পেত না। ব্রিটিশ সরকার মাথা নত করলেন বলেই তাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস বেড়ে উঠল। তার জন্য 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার ফলাফল কি, যে এই চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কৃষক সম্প্রদায়ের মানুষের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। 4 নাম্বার পয়েন্ট কি, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই যে মহাত্মা গান্ধীর এই আন্দোলনে, এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে, দেখো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজি যদি না নামতেন,
তাহলে এই আন্দোলন কিন্তু সফল হতো না। তো এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমেই কিন্তু গান্ধীজির যে তার যে গান্ধীজি যে আসলে তার জিতে গেল, তো সফল হলো, যার কারণে সারা দেশে সারা ভারতে কিন্তু তার নাম ছড়িয়ে গেল। 4 নাম্বার তোমরা কি পয়েন্ট করবে? 4 নাম্বার পয়েন্ট করবে, দেখো গান্ধীজি যদি এই আন্দোলনে না নামতো এবং যদি এই আন্দোলন সফল না হতো তাহলে কি হতো? গান্ধীজির নাম কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো না। কিন্তু গান্ধীজি যখন এই আন্দোলনে যোগদান করলেন এবং চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন যখন গান্ধীজি এই আন্দোলন যখন সফল হয়, তখন গান্ধীজির যে জনপ্রিয়তা সেটা সারা ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে 4 নাম্বার ফলাফল কি? যে গান্ধীজি এই চম্পারণ সত্যাগ্রহের ফলাফলে গান্ধীজির জনপ্রিয়তা সারা ভারতে কিন্তু ছড়িয়ে পড়ে। কারণ কি? গান্ধীজির কৃষক সমাজের মানুষের পাশে দাঁড়ান এবং তিনি একটা আন্দোলন শুরু করেন। এই আন্দোলন যখন সফল হয় তখন সারা ভারতে কিন্তু গান্ধীজির যে জনপ্রিয়তা সেটা কিন্তু কি হয়? সারা ভারতে ছড়িয়ে পড়ে যে না, গান্ধীজি মানুষটা ভীষণ শক্তিশালী, ভীষণ সাহসী মানুষ। এই যে তার জনপ্রিয়তা সেটা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এটা হলো তোমাদের হচ্ছে 4 নাম্বারের কোশ্চেন অ্যান্সার। আমি যেভাবে বললাম, যেভাবে স্ক্রিনে তোমরা লেখাগুলো দেখলে হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তোমরা যারা মাধ্যমিকে পড়ছো, আমার ছোট ভাই বোনেরা, তারা এইভাবে অ্যাকচুয়ালি নোটটা কিন্তু তৈরি করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বললাম সেইভাবে সুন্দর করে কিন্তু নোটটা তৈরি করবে। এবং যদি তোমরা নোটটা তৈরি না করতে পারো তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা আমার হচ্ছে নোট আমি সেখানে বানিয়েছি, সেই নোটটা তুমি কিন্তু তোমার খাতায় লিখে নেবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দিদি আমি তো বুঝলাম যে অ্যাকচুয়ালি এই যে 4 নম্বরের জন্য তো তুমি মাধ্যমিকের জন্য বলে দিলে, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি কী কী এমসিকিউ আসতে পারে পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষার জন্য কী কী এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো সর্বপ্রথম যে কোশ্চেন্সটা আসবে সেটা হচ্ছে যে সত্যাগ্রহের প্রথম প্রচলন কে করেন? তাহলে উত্তরটা কী হবে? প্রথম প্রচলন কে করেন? মহাত্মা গান্ধী। তিনিই প্রথম সত্যাগ্রহী ছিলেন, তিনিই প্রথম সত্যাগ্রহের প্রচলন করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে সত্যের মাধ্যমে লড়তে হবে। তো তিনি সত্যাগ্রহের প্রথম প্রচলন করেন। 2 নম্বর প্রশ্ন, যে গান্ধীজি যে আন্দোলন করেছিলেন, গান্ধীজি আন্দোলনের প্রথম রূপ কোনটি? তাহলে এটা কি হবে? চম্পারণ সত্যাগ্রহ। কারণ গান্ধীজি আন্দোলনের সফল রূপ কোনটি? চম্পারণ সত্যাগ্রহ। এবং গান্ধীজি সর্বপ্রথম কিন্তু এই চম্পারণ আন্দোলনে কিন্তু যোগদান করেন এবং তিনি এই আন্দোলনটাকে সফল করেন। ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন, যে চম্পারণ যে নামক জায়গাটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বিহারে। এবং 4 নম্বর প্রশ্ন, যে কত সালে চম্পারণ সত্যাগ্রহটা হয়? সেটা হচ্ছে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহটা কিন্তু হয়েছিল। প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চম্পারণ সত্যাগ্রহটা কত সালে শুরু হয়েছিল? তাহলে উত্তরটা কি হবে? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহটা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, যে 3 কাঠিয়া প্রথা কি? 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মাধ্যমিক যে কোনো পরীক্ষার জন্য এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 3 কাঠিয়া প্রথা কি? এটা 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এর পরবর্তী হচ্ছে চম্পারণ কৃষি বিল কত সালে পাস হয়? সেটা হচ্ছে 1917 সালে 10ই জুন কিন্তু চম্পারণ কৃষি বিল পাস হয়। তার পরবর্তী হচ্ছে যে এইভাবেই কিন্তু তোমাদের মেনলি শর্ট কোশ্চেন্সগুলো আসবে। আমি যেভাবে আলোচনা করলাম সেটা তো মেনলি গল্পের ছলে আলোচনা করলাম। এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে বলে দিলাম। অ্যাকচুয়ালি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমি মাধ্যমিকের জন্য, এছাড়া আমি গল্পের ছলে কিন্তু প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করলাম। এবার তোমাদের পালা। এবার কি করতে হবে? তোমাদের কিন্তু আমাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি তোমাদের কয়েকটা এমসিকিউ 10টা কি 12টা এমসিকিউ দেবো। তোমরা সেই এমসিকিউগুলোর উত্তর কিন্তু কমেন্টে প্রত্যেকটা উত্তর কিন্তু জানাবে। আমি প্রত্যেকটা এমসিকিউ যে কোশ্চেন্স তোমাদের দেবো সেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি মেনলি এই আলোচনায় কিন্তু করেছি, এই আলোচনায় কিন্তু আছে, এই আলোচনার ভেতরে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু লুকিয়ে আছে। এতক্ষণ পর্যন্ত যারা ভালোভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো তারা অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। তো আমাকে অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো জানাবে। আমি তোমাদের এক এক করে কোশ্চেন্সগুলো বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে অ্যান্সার কিন্তু জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমি 10টার মতো এমসিকিউ বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? দ্বিতীয় প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন 2 মার্কসের জন্য। এটা হচ্ছে মেনলি 2 মার্কসের জন্য। 3 কাঠিয়া প্রথা কি?
2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যাগ্রহ কি? 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। চম্পারণ সত্যাগ্রহ কেন শুরু হয়? কেন শুরু হয় এই কারণটাও কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের কোশ্চেন হচ্ছে সত্যাগ্রহের নীতি কে প্রচলন করেন? তার পরের প্রশ্ন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব বা ফলাফল কী ছিল? 2 মার্কসের জন্য দুটো ফলাফল আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তী হচ্ছে চম্পারণ কোথায় অবস্থিত, সেটা প্রশ্ন। আরও আরেকটা প্রশ্ন যে চম্পারণ কৃষি বিল কত সালে পাশ করা হয়? তারপরে 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ভারতের চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? এই 10টা প্রশ্ন তোমরা কিন্তু কমেন্টে প্রত্যেকটার উত্তর কিন্তু খুব সুন্দরভাবে জানাবে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। তো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সুন্দর কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিওয়ে আমি কিন্তু খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে বা পরের পার্টের জন্য তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।